ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের দিন আমরা দেখেছিলাম ফিজিক্যাল এডুকেশন সংজ্ঞা কী, ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্য কী, ফিজিক্যাল এডুকেশনের উদ্দেশ্যগুলি কী এবং অনেক ফিজিক্যাল এডুকেশনিস্টদের সংজ্ঞাগুলি কী কী দেখেছিলাম এবং কিভাবে পরীক্ষার মধ্যে আসে এবং কিভাবে মনে রাখতে হয় সেই সমস্ত সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা জানব অভিযোজন শারীরশিক্ষা বা অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশনটা কী। অনেকে হয়তো বা অ্যাডাপটিভ কথাটিই প্রথম শুনছেন, অনেকে হয়তো বা আগে শুনেছ, কিন্তু এর বাংলা মানে যে অভিযোজন হয় সেটা অনেকের জানা ছিল না। চলো আজকে তাহলে আমরা জেনে নেব অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন কী। তাহলে প্রথম আমরা জেনে নিই যে আজকের যে সম্পূর্ণ ভিডিওটি, এই ভিডিওটি থেকে কী কী জানব। প্রথমে জানবো আমরা অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন কথাটির অর্থ কী এবং উৎসটা কী, মানে এই অ্যাডাপটিভ কথাটি কোথা থেকে এসছে, বাংলা, হিন্দি, ইংলিশ, ল্যাটিন, গ্রিক, কোথা থেকে এসছে, এবং অ্যাডাপটিভ, এই যে অ্যাডাপটিভ কথাটি এটার অর্থটা কী। তারপরে জানবো অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন এর ইতিহাস। তারপরে জানবো আইন, কি কি আইন আছে এর জন্য। তারপরে এর সংজ্ঞাটা কী এবং অভিযোজন বা অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্য আর উদ্দেশ্যটা কী। তাহলে প্রথমে জানবো আমরা অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশনের কথাটির অর্থ এবং উৎসটা কী। অ্যাডাপটিভ কথাটির অর্থ হচ্ছে মডিফাইড প্রোগ্রাম। মডিফাইড মানে কি, যেটা পরিবর্তন করা যায়। আমরা ছোটোবেলায় বইতে পড়েছি, যে বিজ্ঞান বই থাকে সেখানে আমরা পড়েছি অভিযোজন কথাটি শুনেছি। কিসের সাথে রিলেটেড করে না, জিরাফের সাথে রিলেটেড করে। জিরাফের গলা আগে ছোট ছিল, কিন্তু তারা কি করতো না, গাছের একদম কচি পাতা, ডালের আগার, ডালের যে কচি পাতা সেগুলো খাওয়ার জন্য সবসময় ঘাটটা উঁচু করতো। তার ফলে আস্তে 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 তার ঘাটটি লম্বা হয়ে গেছে। তখন আমরা শুনেছিলাম, এই অভিযোজন কথাটির সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম। অনেকের মনে আছে হয়তো বা অনেকের নেই, আবার মনে করে নিই। এই অ্যাডাপটিভ কথাটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। কী শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে, অ্যাডাপটিভ। এই ল্যাটিন শব্দর যে শব্দটি ছিল, মূল শব্দ, সেটা হচ্ছে অ্যাডাপ্ট। এই অ্যাডাপ্ট শব্দ থেকে এসছে অ্যাডাপটিভ কথাটি। তাহলে এই অ্যাডাপ্ট কথাটি কোথা থেকে এসছে? এই অ্যাডাপ্ট কথাটি এসছে ল্যাটিন শব্দ থেকে। পুরো কথাটি এসছে কি? পুরো কথাটি এসছে অ্যাডাপটিভ শব্দটি। এবার আমরা দেখে নেব বাংলায় এই অ্যাডাপটিভ কথাটির অর্থ কী দাঁড়ায় এবং আমরা কেনই এই কথাটিকে অ্যাডাপটিভ বলি। তার মধ্যে একটু বলে রাখি যে অ্যাডাপটিভ কথাটিকে আগে বলা হতো কারেক্টিভ, সেটাকে চেঞ্জ করা হয়েছে, এখন বলা হয় এটাকে অ্যাডাপটিভ। সেটাও আমরা জানবো ভিডিওর শেষের দিকে, যে কারেক্টিভ কখন বলা হতো আর অ্যাডাপটিভ কখন থেকে শুরু হলো। অ্যাডাপ্ট কথার অর্থ, যার অর্থ বিভিন্ন অবস্থা বা পরিবেশের প্রতিক্রিয়ার সামঞ্জস্য বা পরিবর্তন। প্রতিক্রিয়ার সাথে হবে এখানে, প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্য বা পরিবর্তন। আমি আগেই বলে দিয়েছি পরিবর্তন, সেটাই কথা হচ্ছে অভিযোজন। এই অ্যাডাপটিভ কথার যদি বাংলা আমরা অর্থ বলি, সেটার অর্থ হবে অভিযোজন। বাংলা তোমরা যদি সার্চ করো, গুগলে সার্চ করো অভিযোজন, এটা হবে অ্যাডাপটিভ কথার অর্থ। তাহলে আমরা জেনে নিলাম অ্যাডাপটিভ কথাটি কোথা থেকে এসছে, এর অর্থ কী এবং অ্যাডাপ্ট কথাটির অর্থ কী, সমস্ত কিছু জেনে নিয়েছি। আশা করি বইতে এইভাবে লেখা থাকে না, আমরা যেভাবে দেখছি। এবার আমরা দেখে নেব অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশনের ইতিহাসে কী কী হয়েছিল সেটা সম্পর্কে আমরা এখন জেনে নেব। ইতিহাসে প্রথম আমরা তিনটি ভাগে ভাগ করেছি এটাকে। একটা করেছি এনশিয়েন্ট পিরিয়ড, আর একটা করেছি 1800 থেকে 1950 পর্যন্ত এবং 1950 থেকে বর্তমান পর্যন্ত। তাহলে এনশিয়েন্ট পিরিয়ডের কথা যদি বলি, আমরা 1800 আগের কথা বলছি এবং তারপরে 1800 থেকে 1900 কথা বলছি, 1900 থেকে বর্তমান এখন যেটা চলছে সেটার কথা বলছি। এটা হচ্ছে ইতিহাস সম্পর্কে বলছি আমরা। এরপরে আমরা জানবো আইন, কি কি আইন আছে অ্যাডাপটিভ কথাটি সম্পর্কে। তাহলে এনশিয়েন্ট পিরিয়ডে যদি কথা বলি,
মূলত শারীর শিক্ষা এই সমস্ত খেলাধুলার জিনিসটা চলে এসেছিল গ্রিক থেকে। আমরা শুনেছি যে অলিম্পিকের শুরু হয়েছিল গ্রিসে। তাহলে গ্রিসের ওখানে দুটো পিরিয়ড আছে, একটা হোমারিক পিরিয়ড আছে, ঠিক আছে, একটা আর্লি রোমান, এরকম পিরিয়ডগুলো আছে। সেখানে একটা জায়গায় জানা যায় যে যারা খুব দুর্বল ছিল এবং যারা বিকলাঙ্গ টাইপের ছিল তাদের টাইগ্রিস নামক একটি পাহাড় থেকে তাদের ফেলে দেওয়া হতো, কেননা তারা কোনো কাজের জন্য যোগ্য নয়। তখন একমাত্র গ্রিসে তাদেরই রাখা হতো যারা খুবই সুষ্ঠুপুষ্ট ছিল, যারা বলবান ছিল এবং যারা খেলায় অংশগ্রহণ করতে পারত, তাদের রাখা হতো। না হলে তাদের টাইগ্রিস নামক একটি পাহাড় থেকে ফেলে দেওয়া হতো। তাহলে এখানে অলরেডি লেখাই আছে, দেখো, সাধারণ শারীরশিক্ষার উৎস বলা যায় গ্রিস থেকে। তবে তখন শারীরশিক্ষা বলতে বোঝাতো স্ট্রেংথ অ্যান্ড বিউটি, আগে আমরা বলে নিয়েছি। তখন ডিসএবিলিটিদের টাইগ্রিস নামক পাহাড় থেকে ফেলে দেওয়া হতো। এবার যদি আমরা আসি 1800 থেকে 1950, এই সময় অনেকটা ডিসএবিলিটির উপরে অনেক কাজ করা হয়েছে। প্রথমে দেখা যাচ্ছে 1818 দিকে থেরাপিউটিক আন্দোলন শুরু হয়। তারপরেই থেরাপিউটিকের সাথে ফিজিক্যাল এডুকেশনকে যুক্ত করা হয়েছিল, থেরাপিউটিক চিকিৎসার সাথে যুক্ত করা হয়েছিল। থেরাপি বলতে আমরা এখন যেটা থেরাপি করি, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো যে সমস্ত থেরাপিগুলো হয়, এটা থেরাপিউটিক আন্ডারেই চলে আসে। তখন সুইডেন এবং জার্মানিতে কারেক্টিভ জিমন্যাস্ট, আমরা আগে একবার বলেছি যে কারেক্টিভ কথাটি আগে অ্যাডাপটিভের পরিবর্তে ব্যবহার করা হতো, এখানে কারেক্টিভ জিমন্যাস্ট শুরু হয়েছিল। তারপরে কী হয়েছিল না, যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ বিদ্যালয়গুলিতে জিমন্যাস্টিক এবং ক্যালেস্থেনিক্স আরম্ভ শুরু হয়। কাদের জন্য? শুধুমাত্র স্পেশাল চাইল্ডদের জন্য। তারপরে যাদের কথা আমরা জানতে পারি যে ডক্টর এডওয়ার্ড এবং ডুডলি সার্জেন্ট, এই সার্জেন্টের কথা আমরা আগে জানি। যারা ফিজিক্যাল এডুকেশন নিয়েছো, তারা যারা 11-এ আছো এবং 12-এও আছো, তারা হয়তো বা কম জানবে, কিন্তু যারা বিপিএডে আছো, এমপিএডে আছো, তারা অবশ্যই জানো যে সার্জেন্ট একটা জাম্প তৈরি করেছিল, যেটাকে বলা হয় সার্জেন্ট জাম্প। এরা দুজন কি করলো? এরা দুজন তখন স্বাস্থ্যের জন্য ব্যায়াম পরামর্শ দেওয়া শুরু করলো, স্বাস্থ্য কীভাবে ভালো রাখতে হবে। তারপরে শুরু হলো যে অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশনের ভিত্তি স্থাপন করা হলো। এবং 1900 সালের দিকে যুক্তরাষ্ট্র যাদের শারীরশিক্ষা ছিল, তাদের যারা স্পেশাল ছিল, তাদের সাথে সবাইকে একসাথে নিয়ে ক্লাস করা শুরু করা হলো। কত সালে? 1900 সালের দিকে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু কিন্তু আনুমানিক বলা হচ্ছে। তারপরে 1950 থেকে বর্তমানের কথা যদি বলি, 1952 সালে আফারের বিকাশ হলো, অর্থাৎ আফার ডেভেলপমেন্ট করা হলো। এবং ওরা বললো যে পি ফর অল, মানে সবার জন্য পি, সেটা সুস্থ হতে পারে এবং যে সুস্থ মানুষ এবং যে স্পেশাল তার জন্য সবার জন্য ফিজিক্যাল এডুকেশন থাকবে। এখানে পি মানে ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে 1958 সালে কারেক্টিভ শব্দটিকে পরিবর্তন করা হলো। কত সালের দিকে? 1958 সালে। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসতে পারে। 1958 সালে কারেক্টিভ শব্দটিকে পরিবর্তন করা হলো অ্যাডাপ্টেড শব্দের সাথে। আমরা আগেই বলেছি যে কারেক্টিভ আগে ব্যবহার করা হতো কারেক্টিভ, এখন সেটাকে বলা হয় অ্যাডাপটিভ। এরপরে ডেভিড অ্যান্ড পেফার একটি বই লেখেন শুধুমাত্র স্পেশালদের জন্য। সেখানে বলা হয়েছে কি, বইটার নাম কি ছিল? বইটার নাম ছিল প্রিন্সিপাল অ্যান্ড মেথড অফ অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন। এই যে সমস্ত ইতিহাসগুলো ছিল, এই ইতিহাস তুমি কোনো বইতে পাবে না ঠিকঠাক। হ্যাঁ, যদি তুমি সার্চ করো অনলাইনে তাহলে পেতে পারো, কিন্তু কোনো বইতে ঠিকঠাক পাবে না। এনসিইআরটির বই তো পাবে না তুমি, এবং বাংলার যে সমস্ত ফিজিক্যাল এডুকেশনের বইগুলো আছে তাতেও ঠিকঠাক পাবে না। বিপিএড এমপিএডেও সঠিকভাবে পাবে কিনা সন্দেহ আছে। যদি একটু সার্চ করো, একটু রিসার্চ করো, তাহলে হয়তো পেতে পারো, কিন্তু অন্য কোথাও এইভাবে পাবে না। এই যে ডেট দিয়ে আমি বলে দিয়েছি, 1952 সালে আফার তৈরি হলো এবং পি ফর অল তারাই প্রথমে বললো, এবং 1958 সালে কারেক্টিভকে চেঞ্জ করা হলো এবং অ্যাডাপটিভ শব্দটিকে যোগ করা হলো 1958 সালে। তারপরে প্রথম যে বই বের করেছিল ডেভিড অ্যান্ড পেফার, এবং 1975 সালে এটাকে ল তৈরি করা হয়। কত সালে? 1975 সালে এটাকে ল তৈরি করা হয়। এরকমভাবে কোথাও পাবে না। তো আমি আশা করি যারা এই ভিডিওটি দেখবে, অনেক অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষার সময়,
কোনো রকমভাবে ভুল হবে না। এরপরে অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন, তারপরে আমরা দেব যে ডিসেবিলিটি কাকে বলে এবং ডিসেবিলিটি কত ধরনের হয়, কোন ডিসেবিলিটিগুলো কোন খেলার সাথে, অর্থাৎ কোন ইন্টারন্যাশনাল খেলার সাথে, যেমন প্যারা অলিম্পিক, স্পেশাল অলিম্পিক, এই সমস্ত খেলাগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানব। যদি এই সমস্ত ভিডিওগুলো জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে, মনে হয় যে এটা নলেজেবল, তাহলে একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমরা প্রতিনিয়ত এখানে ভিডিও ছাড়বো। ফিজিক্যাল এডুকেশন সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে লিখে দিও। তাহলে এখন আমরা জেনে নেব আইনগুলি কী কী ছিল, যে কোন কোন আইনের অন্তর্গত এই সমস্ত যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো নিয়ে আসা হয়েছিল। প্রথমে হচ্ছে আইডিয়ার ফুল ফর্ম এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল উইথ ডিসেবিলিটিস এডুকেশন। ইন্ডিভিজুয়াল উইথ ডিসেবিলিটিস এডুকেশন এখানে লেখাই আছে আই কথাটি অর্থ হচ্ছে ইন্ডিভিজুয়াল, ডি অ্যাক্রোনিম যেটার অর্থ হচ্ছে ডিসেবিলিটিস, এবং ই আর এ আছে, এটার অর্থ হচ্ছে এডুকেশন। এটা প্রথম তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রে। এর আওতায় আইনগুলি হলো, মানে এ যে শুধুমাত্র একটা বডি ছিল, সেই বডির আইন ছিল, সেই আইনের আন্ডারেও অনেকগুলো ছোট ছোট আইন ছিল। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক পাবলিকেশন, অর্থাৎ শর্টকাটে যদি যেটাকে বলা হয় ফ্যাপ, ঠিক আছে, অ্যাক্রোনিমগুলো হচ্ছে ফ্যাপ। এবং আরেকটা হচ্ছে আইইপি, এটা বইতে অনেক সময় দেখা যায়, আইইপি বেশিরভাগই দেখা যায়, কিন্তু এই ফ্যাপ জায়গাটা কিন্তু দেখা যায় না, ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন। এই যে দুটো আইনের কথা বলছি, এই দুটো আইন কিন্তু আমেরিকার আইন, ঠিক আছে। আর এখানে আরেকটা আইন আছে যেটা হচ্ছে, এটা হচ্ছে ভারতের আইন, এটাকে হচ্ছে আমরা ভারতের আইন, ঠিক আছে। এই ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন ফ্যাপ আর একটা হচ্ছে আইপি, এই দুটোই কিন্তু আমেরিকার, অর্থাৎ আইডিয়া হচ্ছে আমেরিকার সংস্থা, সেখান থেকেই এই দুটো সংস্থা বলবো না, দুটো আইন কথা বলা যায়, ঠিক আছে। এখানে লেখাই আছে একটি যুক্তরাষ্ট্রীয় আইন, এর আয়তায় আরও আইনগুলি আনা হয়, সেগুলো হচ্ছে ফ্রি অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম আইইপির কথা তুমি বইতেই পাবে, ঠিক আছে। আইইপির ফুল ফর্ম কি এরকমভাবে পরীক্ষার সময় পেয়ে যাবে। এবং ভারতের যে রুলসটা ছিল 2016 সালের অ্যাক্ট অনুযায়ী আনা হয়েছিল, কি অ্যাক্ট হচ্ছে RPWD অ্যাক্ট, রাইট এফ এ পারসন উইথ ডিসেবিলিটি, ঠিক আছে। RPWDর ফুল ফর্ম হচ্ছে রাইট এফ এ পারসন উইথ ডিসেবিলিটি, এখানে এফ না, এখানে এফ হবে না, রাইট পারসন উইথ ডিসেবিলিটি। এই যে একটা ছিল এখানে, তখন বলা হয়েছিল, এই আইনের মধ্যে বলা হয়েছিল কি জানো, এই আইনের মধ্যে বলা হয়েছিল সমস্ত যারা ডিসেবল আছে এবং যারা নর্মাল আছে তাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে তারা যেন সেটা পায়, ঠিক আছে। এই যে RPW অ্যাক্টটা, এটা ভারতের অ্যাক্ট 2016 সালের অ্যাক্ট, এটা কত সালে পার্লামেন্টে পাস হয়েছিল? 27 ডিসেম্বরে 2016 সালে 27 ডিসেম্বর এই যে অ্যাক্ট, এটি পার্লামেন্টে পাস হয়েছিল। এই আইন সম্পর্কে আমরা জেনে গেলাম যে ডিসেবিলিটির যে সমস্ত আইনগুলি আছে, অর্থাৎ যারা ডিসেবিলিটি যদি কেউ থাকো, তারাও যদি এই ভিডিওটা দেখো, তারাও তাদের আইনগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকবে, এই জন্যেই এই ভিডিওটা বানানো। দেখে নিলাম আমরা আইনগুলো সম্পর্কে সমস্ত কিছু দেখে নিলাম। এবার আমরা দেখে নেব সংজ্ঞা কী। সংজ্ঞা অনেকটাই একই রকম, ফিজিক্যাল এডুকেশনে যেরকম থাকে সেরকমই আছে। দেখে নাও একবার বইয়ের ভাষায় কী লেখা আছে। অভিযোজন শারীরশিক্ষা হলো আর্ট এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, যার মাধ্যমে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য একটা সুরক্ষিত পরিকল্পিত এবং সঠিক নির্দেশক একটি কর্মসূচি তৈরি করা, যাতে তারা জীবনে তাদের যে জীবন তারা সহজভাবে সমাজে অতিবাহিত করতে পারে। সেটাই হচ্ছে আমাদের যে অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন বা অভিযোজন শারীরশিক্ষা আছে তার সংজ্ঞা। এখানে যদি আর্ট বলা হয়, আর্ট কিসের কথা বলছে? আর্ট কথাটি অর্থাৎ আমরা যদি দেখি জিমন্যাস্টিকে এমন কিছু অ্যাক্রোবিক ভঙ্গি আছে, সেগুলো আমরা আর্ট মানে কি বুঝি? আর্ট মানে কোনো একটি সুন্দর জিনিস, সেটাকে আমরা আর্ট বলি, যেটা চোখের পক্ষে নন্দনীয়,
সেটাকে আমরা আর্ট বলি। আর বিজ্ঞান যেখানে ক্যালকুলেশন আছে, যেখানে মেজারমেন্ট আছে, এগুলোকে আমরা বিজ্ঞান বলি সাধারণ অর্থে। তো আর্ট, আমরা কোনো জিমনাস্টিক করছে, কত সুন্দর লাগছে দেখতে, হাত পা ছড়িয়ে সুন্দর দেখবে, জলের মধ্যেও অ্যাক্রোবিক হয়, আলাদা আলাদা সুন্দর লাগে। এইবার বিজ্ঞান কোথায় আসছে, যে ওই যে আর্টগুলো হচ্ছে ওগুলো কত অ্যাঙ্গেলে হলে ভালো লাগবে, হাতটা কত উপরে উঠলে ভালো লাগবে, এইগুলোর যে ডিসিশন দেওয়া, সেটাই হচ্ছে বিজ্ঞান কাজ করে। এখানেই হচ্ছে বিজ্ঞান কাজ করে। আশা করি সবাই বুঝতে পেরেছ যে অ্যাডাপটিভ ফিজিক্যাল এডুকেশন বা অভিযোজন শারীরশিক্ষা সংজ্ঞাটা কি। এবার আমরা জেনে নেব অভিযোজন শারীরশিক্ষার লক্ষ্য কী। লক্ষ্য সাধারণ জিনিস, যারা স্পেশাল তাদের লক্ষ্য কী হতে পারে। অনেকেই আছেও যারা স্পেশাল পাশে আছো, তাদের সাহায্য করার চেষ্টা করো, মানে ভাবেও যে হয়তো বা সে ভালোভাবে, আসলে না, সে ছোটোবেলা থেকে ওইভাবেই জীবন অতিবাহিত করছে, তার ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাকে যদি ততক্ষণ না পর্যন্ত সাহায্য করা উচিত না, যতক্ষণ না সে বলে যে আমাকে একটু সাহায্য করো, কারণ সে অলরেডি তাতে অভ্যস্ত। আমরা অনেকেই দয়ালুভাবে এক্সট্রাভাবে দেখাতে যাই যে আমি অনেকটাই তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আসলে দরকার নেই, তারা অনেকটাই ভালো। তার জন্যে যে এক্সট্রা তাদের সাথে কথা বলতে হবে, এগুলো করার দরকার নেই। লক্ষ্য কি, যে সমস্ত ব্যক্তি সুযোগ দেওয়া শারীরশিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণের জন্য, এবং খেলা ও শারীরশিক্ষার প্রতিবন্ধীদের সহযোগী করে তোলা। তাহলে সমস্ত ব্যক্তি যারা ডিজেবল আছে, অনেকে কানে শুনতে পায় না তাদের জন্য, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য, এবং যাদের একটা পা ইম্পেয়ার্ড তাদের জন্য, হাত নেই তাদের জন্য সহযোগী করে তোলা শারীরশিক্ষাকে। কারণ খেলাধুলা এমনই একটা জায়গা যেখানে একটা মানুষকে শুধুমাত্র একটা দিক থেকে গড়ে তোলে না, খেলাধুলা একটি মানুষকে তার সামাজিক বোধের পরিচয় দেয়, সামাজিক বোধ, তার মৌলিক বোধ, তার দায়িত্ববোধ এবং তার প্রতিনিধিত্ব কেন বলছি, কারণ যখন প্রতিনিধিত্ববোধ, সমস্ত বোধ খেলাধুলা কিন্তু একমাত্র খেলাধুলাই দিতে পারে। তুমি অনেকেই দেখেছো বহুত পড়াশোনা করেছে, কিন্তু তার যে ব্যবহার এবং একটা প্লেয়ারের ব্যবহার, দুজনের মধ্যে অনেক তফাৎ দেখতে পাবে। তো অনেকেই আছে যারা স্পেশাল থাকে, তারা অনেক সময় ডিপ্রেশনের মধ্যে চলে যায় যে আমি এটা নিয়ে কী করবো, হঠাৎ করে কোনো একটা শরীরের অঙ্গ বাদ দিতে হলো, তখন সে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তার জন্যই একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা। এই একটা জিনিস হচ্ছে খেলাধুলার মাধ্যমেই তাকে আবার সেই পুরনো জায়গায় ফিরিয়ে নেওয়া যায়। হয়তো বা তার অঙ্গটা বাদ গেছে, কিন্তু সে পুরনো জায়গায়, তার মন মানসিকতা পুরনো জায়গায় ফেরত নেওয়া যায়। সেটার জন্যই বলা হচ্ছে যে এটা হচ্ছে তার লক্ষ্য। কী লক্ষ্য? এই দেখো, আমি যেটা বলছি সেটাই, প্রতিবন্ধীদের সহযোগিতা করে তোলা। কিসের জন্য? না, খেলাধুলা করার জন্য, এবং সমাজে যাতে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে তার জন্য। এবার এর কিভাবে করব, তার জন্য কিছু যে লক্ষ্যটা দেখালাম, সেই লক্ষ্যটা পৌঁছাবো কী করে, সেটার জন্যই এখানে দেখো CWSN, এখানে একটু কথা বলে নিই। CWSN এর ফুল ফর্ম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিড, মানে যাদের ওই সমস্যাগুলো আছে, সেটার কথা বলা হচ্ছে স্পেশাল নিডস। বলা হচ্ছে উপযুক্ত কার্যকলাপ তৈরি করা। তাদের যে, এখন তুমি ফুটবল খেলছো, একজন ইম্পেয়ার্ড এবং সবাই ভালো, তাহলে তার মধ্যে তো ফুটবল সে খেলতে পারবে না, সে সঠিকভাবে সব কিছু করতে পারবে না। তাহলে সে যাতে ভালোভাবে খেলতে পারে সেই হিসাব করে একটা প্ল্যান করা দরকার। তার জন্য বলা হচ্ছে CWSN বা চিলড্রেন উইথ স্পেশাল নিড উপযুক্ত কার্যকলাপ তৈরি করা, তাদের জন্য আলাদাভাবে সমস্ত কিছু তৈরি করা, তাদের জন্য গোল। কারণ একটা ভালো মানুষ যেভাবে দৌড়াবে, একজন ইম্পেয়ার্ড সে তো সঠিকভাবে দৌড়াতে পারবে না, তার পা ইম্পেয়ার্ড আছে, তাহলে সে সঠিকভাবে দৌড়াতে পারবে না। তো তার জন্য আলাদাভাবে নিয়ম তৈরি করা। তারপরে সারা জীবন কার্যকরীভাবে সক্রিয় থাকার ক্ষমতা তৈরি করা, সারা জীবনভাবে সক্রিয় বলতে সে অল্প বয়সেই কিছু একটা হয়ে গেল, ঠিক আছে, যে ভুঁড়ি হয়ে গেল, যে একটা পা নেই, বসে থাকতে তার ভুঁড়ি হয়ে গেল, এটা না। ভুঁড়ি হয়ে গেলে কী হবে আমরা জানি, ভুঁড়ি হয়ে গেলে তার মধ্যে ডায়াবেটিস হবে, তার মধ্যে মেধাধিক্য বেড়ে যাবে, তাহলে তার সুগার থেকে অন্য যে রোগগুলি হবে, যেমন চোখে কম দেখবে, এই সমস্ত যে রোগগুলি হয়ে যাবে,
এবং আর্থারাইটিস হয়ে যেতে পারে। তো এই সমস্ত না হয়ে একদম সক্রিয়ভাবে বেঁচে থাকা, সেটা সেই সমস্ত কার্যকলাপ করা। তারপরে CWSN অনুযায়ী শারীরশিক্ষা ও ক্রিয়া কার্যক্রম তৈরি করা, আমি আগেই বলে রেখেছি, সেটা এখানে বলা হচ্ছে CWSN অনুযায়ী শারীরশিক্ষা এবং ক্রিয়া কার্যক্রম তৈরি করতে হবে, আলাদা রকমভাবে নিয়ম রেগুলেশন তৈরি করতে হবে তাদের জন্য। আবার বলছি CWSN এইটা কিন্তু পরীক্ষার সময় দেয় অনেক সময়, CWSN এর ফুল ফর্ম কী এটা কিন্তু দেয় 11 এবং 12 ক্লাসে। তারপর সাধারণ শিক্ষার সাথে অন্তর্ভুক্ত করা, হ্যাঁ এটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ সাধারণ শিক্ষার সাথে অন্তর্ভুক্ত না করলে যারা সাধারণ মানুষ আছে তারা তাদের যে ব্যবহার, তাদের যে আদব কায়দা এগুলো বুঝতে পারে না, তাদের মন মানসিকতা বুঝতে পারে না। ওর জন্যে সাধারণ যে শিক্ষা আছে তার সাথে অবশ্যই যারা স্পেশাল স্টুডেন্ট আছে তাদের সাথে একসাথে বসে ক্লাস করানো দরকার। তারপর হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করা, অবশ্যই আত্মবিশ্বাস বিক্রয়। যদি উপরে যে সাধারণ শিক্ষার সাথে যদি অন্তর্ভুক্ত করা হয়, তখন যারা সাধারণ মানুষের সাথে মেলামেশা করবে তখন তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস শুরু হয়ে যাবে। তারা যখন খেলাধুলা শুরু করবে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, হ্যাঁ আমিও পারি, এই ধরনের আত্মবিশ্বাস শুরু হয়ে যাবে। তারপরে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার উন্নতি করা, নিয়ম শৃঙ্খলা কি, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার উন্নতি করা কি, এখানে নিয়ম শৃঙ্খলা হবে যদিও। নিয়ন্ত্রণ কি, তুমি দেখো যদি খেলা করো, তুমি একটা ধরো প্লেয়ার, ফুটবল প্লেয়ার, তাহলে তোমাকে প্রতিদিন সেখানে যেতে হবে, সেখানে অনেক নিয়মকানুন আছে, সেগুলো তোমাকে প্রতিদিন মেনে চলতে হবে। যদি তোমার সকালবেলা প্র্যাকটিস হয় তাহলে তোমাকে প্রতিদিন সকালবেলা প্র্যাকটিসে যেতে হবে, নচেত তুমি কোচ তোমাকে বকবে, বা যখন তুমি খেলতে যাবে তখন তোমার পারফরমেন্স ভালো হবে না। তো এই যে প্রতিনিয়ত যাতায়াত, প্রতিনিয়ত খেলাধুলা করা, এটা যেমনভাবে মানসিকভাবে ভালো রাখবে সেরকমভাবেই তোমার মনকে একটা আত্মবিশ্বাস দেবে। ওর জন্য বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার উন্নতি করা। তারপর হচ্ছে ক্রিয়াসুলভ মনোভাব তৈরি করা, অবশ্যই যারা একটু স্পেশাল আছে তারা দেখবে একটু আলাদা রকমভাবে থাকে, যারা কানে কম শোনে, যারা চোখে কম দেখে, তাদের জন্য দেখবে একটা আলাদা চোখে লোকজন দেখে। তার জন্যে একমাত্র উপায় আমি আগেই বলেছি ক্রিয়া, ওই জন্য ক্রিয়াসুলভ মনোভাব তৈরি করতে হবে। প্রথমে এসে কিন্তু তারা খেলতে যেতে পারবে না বা খেলতে চাইবে না, তাদের সেই রকমভাবে অ্যাপ্রোচ করতে হবে যাতে তারা খেলার মধ্যে আসে। এটা হচ্ছে আজকে শেষ ক্লাস। থ্যাংক ইউ আজকে এই ভিডিওটা দেখার জন্য, এবং যদি চ্যানেলটা আবারও বলছি, যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, থ্যাংক ইউ।